ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা এর আগের এপিসোডটা খুব ভালো করে দেখেছো। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেলাস, কেলাস জালক এবং একক কোষ। দেখো, কেলাস বা ক্রিস্টাল বলতে কি বোঝায়? কেলাস মানেই তোমাদের মনে রাখতে হবে যে এখানে যে সংজ্ঞাটায় বলেছে সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট। কেলাস মানে শুনলেই তোমায় কিন্তু এই কথাটা মনে রাখতে হবে যে সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থ, অর্থাৎ যার প্রতিটা অংশের গঠন উপাদানটা একই, যার সর্বাংশে গঠনকারী কণাগুলো সুষমভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে, তাকে কেলাস বলে। অর্থাৎ নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট কঠিন পদার্থ যার মধ্যে গঠনকারী কণা, অণু, পরমাণু বা আয়ন সুষমভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে, তাকে আমরা বলবো কেলাস। এবং কেলাস সম্পর্কিত কয়েকটা পদ এখানে দেখো, বলেছে পৃষ্ঠতল। কেলাস সম্পর্কিত কয়েকটি পদ পৃষ্ঠতল বা ফেস। তো দেখো, এই ধরনের এইটা হচ্ছে কেলাস। তো এইটার ফেস বা পৃষ্ঠতল কোনগুলো? এই যে এটা থ্রি ডাইমেনশন স্পেসে যে এখানে যে পৃষ্ঠতলটা কোনটা, এইটা একটা ফেস, এইটা একটা ফেস, এইটা ফেস, এই নিচে একটা ফেস। তো এইগুলো হচ্ছে ফেস। তো এইটা হচ্ছে পৃষ্ঠতল, কেলাসের একটা গুরুত্বপূর্ণ পদ। ধার বা কিনারা, এজ কোনগুলো? দেখো, ধার বা কিনারা, এজ বলতে দেখো এইটা হচ্ছে এজ, এই কিনারা, এটা এজ বা এইটা হচ্ছে একটা এজ বা কিনারা। বা তোমার এই ওপরে দেখো এইখানে একটা এজ, এটা হচ্ছে কিনারা। আর ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল কোনগুলো? অন্তঃপৃষ্ঠীয় কোণ, আন্তঃপৃষ্ঠীয় কোণ। দেখো, এই আন্তঃপৃষ্ঠীয় কোণ হচ্ছে এইটা হচ্ছে আন্তঃপৃষ্ঠীয় কোণ। এটা আন্তঃপৃষ্ঠীয় কোণ, এই যেখানে কেলাসটা বার করে দিয়েছে, এটা আন্তঃপৃষ্ঠীয় কোণ এই দিকে হতে পারে, এই দিকে হতে পারে, এই দিকে হতে পারে। সুতরাং কেলাসের তিনটে গুরুত্বপূর্ণ পদ তোমরা করলে, পৃষ্ঠতল বা ফেস, ইংরাজিতে মনে রাখবে তাহলে সুবিধা হবে। ফেস বলতে বাইরের কতগুলো তল আছে। এজ বা কিনারা হচ্ছে এইগুলো, এটা হচ্ছে কিনারা বা ধার। এবং অন্তঃপৃষ্ঠীয় কোণ বা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, এটা হচ্ছে এটা ভালো করে করবে। আর এখান থেকে তেমন কিছু করার দরকার নেই। এবার যেটা করবো দেখো, সেটা হচ্ছে কেলাস জালক। কেলাস জালকের মধ্যে যেটা করবে, কেলাস জালকের এখানে সংজ্ঞাটা দেখবে যে কোনো কেলাসের গঠনকারী এককগুলির অবস্থানকে যদি বিন্দু দ্বারা সূচিত করলে বিন্দুগুলির যে সুষম পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যায়, তাকে উক্ত কেলাসের কেলাস জালক বা স্পেস ল্যাটিস বলে। আমি তোমাদের এখানে একটা খাতায় আমি দেখাবো যে কেলাস জালক বলতে কি বোঝায়। দেখো, তোমরা একটু ভালো করে একটু খেয়াল করবে। দেখো, এইখানে কেলাস জালক যদি আমি আঁকি, তাহলে তোমরা এরকমভাবে আমি আঁকতে পারি। এখানে একটা কেলাসের গঠনকারী কণাগুলোকে আমি বিন্দু দ্বারা সূচন করছি। এখানে একটা বিন্দু দ্বারা সূচনা করলাম। তারপরে দেখো, এইখানে একটা, এই বিন্দু দ্বারা সূচনা করছি। এখানে একটা, আবার এখানে একটা বিন্দু দ্বারা সূচনা করলাম। এই বিন্দু দ্বারা যে সূচনা করলাম, এইগুলোকে যদি ত্রিমাত্রিক দেশে বিন্যস্ত করি, এইগুলোকে দেখো এখানে বলছে কোনো কেলাসের গঠনকারী কণাগুলোকে যদি আমরা বিন্দু দ্বারা সূচিত করলে বিন্দুগুলি যে সুষম পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যায়, এটাই থ্রি ডাইমেনশন স্পেসে যে বিন্যাসটা দেখাবে, সেই বিন্যাসটাকেই আমরা বলবো কেলাস জালক বা ক্রিস্টাল ল্যাটিস। বুঝতে পেরেছ? মানে কেলাসের যে গঠনকারী কণাগুলোকে তুমি যদি একটা বিন্দু দ্বারা সূচনা করো, তাহলে ত্রিমাত্রিক দেশে যে বিন্যাসটা পাওয়া যাবে, এটা থ্রি ডাইমেনশন স্পেসে নয় বলে হয়তো তুমি বুঝতে অসুবিধা হচ্ছে। থ্রি ডাইমেনশন স্পেসে একটা যে বিন্যাস পাওয়া যাবে, সেই বিন্যাসটাকে আমরা বলবো কেলাস জালক। যাই হোক, এখানে সংজ্ঞাটা মনে রাখার দরকার নেই, জাস্ট এক কনসেপ্টটা একটু খেয়াল রাখবে। এরপরে দেখো, যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে একক কোষ বা ইউনিট সেল। যে একক কোষটা কি? একক কোষ হচ্ছে কেলাস জালকের সেই বেসিক প্যাটার্ন। একক কোষের সংজ্ঞা যদি দেখো, যে কোনো কেলাস জালকের যে ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন, বেসিক প্যাটার্ন বা বিন্যাসকে ত্রিমাত্রিক অঞ্চলে সুষমভাবে ও পর্যায়ক্রমে পুনরাবৃত্তি করলে সমগ্র কেলাস জালকটি গঠিত হয়, তাকে একক কোষ বা ইউনিট সেল বলে। এই যে আমি বেসিক প্যাটার্নটা, যেটা এখানে যেটা আমি বিন্দু দ্বারা সূচনা করেছি কেলাস জালকটাকে, এর মধ্যে একটা মৌলিক বা বেসিক প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটাকে তুমি ত্রিমাত্রিক দেশে বিন্যস্ত করলে যে কেলাস জালকটা গঠিত হবে। এই বেসিক প্যাটার্নটা আমি একটু আঁকার চেষ্টা করছি, তুমি দেখবে একটু। দেখো, এখান থেকে এইটা আঁকলাম, এখান থেকে এইটা,
এখান থেকে এইটা আঁকলাম, এইটা আঁকলাম। এবার দেখো এখান থেকে এইটা আঁকলাম, এইটা 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 আঁকলাম। এবার এগুলোকে এরকমভাবে জুড়ে দিচ্ছি। দেখো এইটা করলাম, আবার এই দিকটা দেখো এইটা করলাম, এইটা করলাম, এইটা করলাম, এখানে এইটা করলাম, এইটা করলাম, এখানে জুড়ে দিলাম। এবার এই দিকে নামালাম, এই দিকে নামালাম। দেখো এখানে তুমি এখানে কিন্তু বেসিক প্যাটার্ন কিন্তু একটা পেয়ে যাচ্ছ। এই যে বেসিক প্যাটার্নটা, এই বেসিক প্যাটার্নটা সবসময় মনে রাখবে, এই বেসিক প্যাটার্ন, বেসিক যে প্যাটার্ন, এই বেসিক প্যাটার্নটাই হচ্ছে কিন্তু এটাকেই আমরা বলবো ইউনিট সেল বা একক কোষ। ইউনিট সেল সেই বেসিক প্যাটার্ন, যে বেসিক প্যাটার্নটাকে ত্রিমাত্রিক দেশে বিন্যস্ত করলে তুমি কেলাস পাবে, সেটাকেই আমরা বলবো ইউনিট সেল। এবং এই ইউনিট সেলটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। যেমন ধরো একটা যদি বাড়ি তৈরি করতে হয়, তো বাড়িটা যদি কেলাস হয়, তাহলে সেই বাড়ি তৈরি করার যে ধরো ইটটা যেটা দিয়ে বাড়ি তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলবো ইউনিট সেল। তাহলে ইউনিট সেলটা কি, তুমি এইটাকে তুমি বিন্যস্ত করো, এটাকে বিন্যস্ত করে করে বাড়িয়ে বাড়িয়ে যাও, তাহলে মূল কেলাসটা পেয়ে যাবে। আর বিন্দু দ্বারা যে সূচনা করলে যখন আমি পাচ্ছি, তখন দেখছি সেটা হচ্ছে কেলাস জালক। আর গোটা যে একটা স্পেসিফিক একটা শেপে বা থাকবে, এটাকে বলা হচ্ছে কেলাস। তোমরা মূলত এই ইউনিট সেলের কথা মনে রাখবে যে ইউনিট সেল কোনগুলো। ইউনিট সেল হচ্ছে কেলাসের সেই বেসিক প্যাটার্ন, যেটাকে ত্রিমাত্রিক দেশে বিন্যস্ত করলে মূল কেলাসটা আমরা পাবো, এটাকে আমরা বলবো ইউনিট সেল। খুব ভালো করে এটা করবে। আর এখান থেকে তেমন কিছু করার দরকার নেই। যেটা এরপর আমরা একক কোষের শ্রেণীবিভাগটা আমরা করে নেবো। যে একক কোষের শ্রেণীবিভাগটা আমরা করব, যে কোন কোন একক কোষ আমরা পাই। আমরা একক কোষকে মূলত 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল বা আদিম, প্রিমিটিভ বা সিম্পল ইউনিট সেল, পৃষ্ঠকেন্দ্রিক ফেস সেন্টার্ড ইউনিট সেল, পৃষ্ঠকেন্দ্রিক। এরপরে আমরা করব দেহকেন্দ্রিক ইউনিট সেল, বডি সেন্টার্ড ইউনিট সেল, এবং তারপরে সবার শেষে আছে প্রান্তকেন্দ্রিক বা এন্ড সেন্টার্ড ইউনিট সেল। এবার প্রত্যেকটা ইউনিট সেলগুলোর বৈশিষ্ট্যগুলো কী কী, জাস্ট মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। দেখো সরল বা আদিম একক কোষ বলতে আমরা কী বুঝি? সরল বা আদিম একক কোষ বলতে আমরা বুঝি যে একক কোষটা তুমি আঁকতে পারবে। একক কোষটা তুমি এরকমভাবে তুমি এঁকে নিতে পারবে। তুমি নর্মালভাবে তুমি একক কোষটাকে তুমি আঁকতে এরকমভাবে পারো, কিছু অসুবিধা নেই। নর্মালভাবে তুমি এরকমভাবে তুমি একক কোষটা আঁকতে পারো, এরকম তুমি আঁকতে পারো। দেখো তুমি এইরকমভাবে তুমি ইউনিট সেলটাকে আঁকতে পারো। এই ধরো এই ইউনিট সেলটাকে তুমি এরকমভাবে আঁকতে পারো, বা আমি আগের যেটা এঁকেছি সেরকমভাবে আঁকতে পারো। এই যে ইউনিট সেলটায় এখানে ইউনিট কোষে যদি এই যে প্রান্তগুলোতে, মানে এই যে কর্নার প্রান্ত নয়, এই কর্নারে যদি কণার অবস্থান থাকে, কেবলমাত্র কর্নারে যদি কণার অবস্থান থাকে, তাহলে সেটাকে আমরা বলবো সিম্পল বা প্রিমিটিভ ইউনিট সেল। যেমন ধরো এখানে তোমাদের এখানে এঁকেছে যে সরল বা প্রিমিটিভ একক কোষ কোনটা। এই একক কোষটা তোমাকে এঁকেছে, আমি এদিকে করেছি, এটাও এদিকে করেছে, কোনো অসুবিধা নেই। এর কেবলমাত্র যদি কর্নারে যদি তুমি কোনো কণা থাকে, কেবলমাত্র কর্নারে, সেটা কণা হতে পারে পরমাণু, অণু বা আয়ন, সেটাকে আমরা বলবো সিম্পল বা প্রিমিটিভ ইউনিট সেল। এবার দেখো সরল হয়ে গেল। এরপরে পৃষ্ঠকেন্দ্রিক ইউনিট সেলগুলো কোনগুলো? কর্নারে তো থাকবেই কণাগুলো, কর্নারে থাকবেই, মানে প্রত্যেকটা ইউনিট সেলের মধ্যেই কিন্তু সরল ইউনিট সেল থাকছে। এবং তারপরে আমরা কিন্তু ফেস বা পৃষ্ঠতেও কিন্তু আমরা কণা দেখতে পাচ্ছি। দেখো এখানে এই যে একটা কণা দেখতে পাচ্ছি, এটা যে ফেসে পাচ্ছি, এই একটা কণা দেখতে পাচ্ছি ফেসে, এই কণা দেখতে পাচ্ছি, এই কণাটাও ফেসে আছে, ফেস বা পৃষ্ঠে, এটাও ফেসে আছে। তো এইটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ইউনিট সেল, ফেস সেন্টার, যেখানে কৌণিক বিন্দুতে থাকবেই এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটি পৃষ্ঠতলের কেন্দ্রে গঠনকারী কণা অবস্থান করবে, তাদেরকে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ আমরা বলবো। বুঝতে পারছো? এরপরে দেখো দেহকেন্দ্রিকে এই বেসিক যে সরল একক কোষের যেটা বৈশিষ্ট্য, অর্থাৎ যেটা তোমার কৌণিক বিন্দুগুলোতে তো কেলাস গঠনকারী কণাগুলো থাকছেই, তার সঙ্গে সঙ্গে এর যে বডি সেন্টার বা ভরকেন্দ্রে বলতে পারো একটা যদি কণা থাকে, তাহলে তাকে আমরা বলবো দেহকেন্দ্রিক একক কোষ, বডি সেন্টার্ড ইউনিট সেল।
ভর কেন্দ্রে একটা ধরো কণা অবস্থান করছে, এটাকে আমরা বলবো দেহকেন্দ্রিক একক কোষ। আর যেটা আছে আমাদের প্রান্তকেন্দ্রিক একক কোষ, প্রান্তকেন্দ্রিক একক কোষও তোমার সিম্পল ইউনিট সেলটা তো থাকছেই, সরল একক কোষ অর্থাৎ এই কর্নারে এইসব কণাগুলো তো আছেই। এই কণার সঙ্গে সঙ্গে যে কোনো দুটি বিপরীত পৃষ্ঠে যদি কণা অবস্থান করে, ধরো এইখানে একটা, এইটার বিপরীত পৃষ্ঠটা কোনটা, এইটা, এই দুটো যে কোনো দুটো বিপরীত পৃষ্ঠে যদি এরকম কণা অবস্থান করে তাহলে তাকে আমরা বলবো প্রান্তকেন্দ্রিক একক কোষ। অর্থাৎ সিম্পল ইউনিট সেল বা প্রিমিটিভ ইউনিট সেল প্রত্যেকটার মধ্যেই আছে, কেবলমাত্র যদি কণাতে থাকে মানে কর্নারে থাকে তাহলে সেটাকে বলবো সরল বা আদিম একক কোষ। আর কণার মানে কর্নারে থাকার সঙ্গে সঙ্গে যদি পৃষ্ঠে থাকে তাহলে পৃষ্ঠকেন্দ্রিক, কর্নারে তো আছেই তার সঙ্গে সঙ্গে যদি দেহ বডিতে একটা থাকে তাহলে বডি সেন্টার্ড বা দেহকেন্দ্রিক, আর যদি দুটো বিপরীত প্রান্তে থাকে তাকে আমরা বলবো প্রান্তকেন্দ্রিক একক কোষ। খুব ভালো করে করবে জিনিসটা। এরপর দেখো যেটা আমাদের করতে বলেছে এটা হচ্ছে যে কেলাসের শ্রেণীবিভাগ। কেলাসের শ্রেণীবিভাগটা আমরা করব। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে করা হলো না, যে একক কোষের বৈশিষ্ট্যমূলক রাশিসমূহ, এটা আমাদের করতে হবে। একক কোষের বৈশিষ্ট্যমূলক রাশিসমূহের মধ্যে যেটা আমরা করবো সেটা হচ্ছে একক কোষের এজ বা কিনারা। এজটা কোনটা, দেখো কিনারা দৈর্ঘ্য বা এজ লেন্থ, এজটা আমরা কোনটা বুঝবো, একক কোষটা এঁকেছি যেটা, দেখো এই যে এই কিনারা মানে এই ধারটা, এইটা হচ্ছে একটা এজ, বা এই যে একটা এইটা হচ্ছে একটা এজ, বুঝতে পারছো? তো দেখো এই একক কোষকে দেখো এখানে আমি একক কোষটা এখানে আঁকা হয়েছে, তো একক কোষটা এই আঁকাটাতে এই যে এজটা, এই এজটাকে বি লেন্থ বলে আমরা ধরেছি। এই যে এজটাকে, এটাকে এই লেন্থটা হচ্ছে এ। ধরো তুমি প্রথমে এক্স অক্ষ বরাবর তুমি এটাকে বাড়ালে এক একক কোষ এঁকে, এদিকে ওয়াই অক্ষ বরাবর বাড়ালে, এদিকে জেড অক্ষ বরাবর বাড়ালে। এই যে মূলত যে এক্স অক্ষ বরাবর যেটা বাড়াচ্ছ, এই এক্স অক্ষ বরাবর যে এজ লেন্থটা মানে এখান থেকে এই পর্যন্ত, এই এজ লেন্থটাকে বলা হচ্ছে এ, এই এজ লেন্থকে বলা হচ্ছে এ। এখান থেকে ওয়াই অক্ষ বরাবর যেটা বাড়াচ্ছ সেটাই, ওয়াই অক্ষ বরাবর যে এজ লেন্থটা পাচ্ছ সেটা হচ্ছে বি। আর জেড অক্ষ বরাবর যে তুমি একটা এজ লেন্থ পাচ্ছ 3 ডাইমেনশন স্পেসে, এই যে জেড অক্ষ বরাবর যে পাচ্ছ এটা হচ্ছে সি, এজ লেন্থ মানে কিনারা দৈর্ঘ্য। এবার দেখো তুমি যে দিকটা এ ধরেছো, এবার একটা আছে যে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল বা মধ্যবর্তী কোণ। এই যে তুমি যে এই দিকটা এক্স অক্ষ বরাবর যেটা তুমি বাড়িয়েছো এর ঠিক বিপরীত দিকের যে কোণটা, এটাকে আমি বলবো আলফা, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। এই যে বি যে বাড়িয়েছো ওয়াই অক্ষ বরাবর, এর ঠিক বিপরীত দিকের যে কোণটা এটাকে বলবো বিটা। আর এখানে যে সি বাড়িয়েছো এর ঠিক বিপরীত দিকের যে কোণটা এটাকে আমরা বলবো গামা। সুতরাং এজ লেন্থ আমরা 3 রকম, যেটা এক্স অক্ষের দিকে আছে সেটা হচ্ছে এ, এটা ওয়াই অক্ষের দিকে আছে সেটা হচ্ছে বি, আর যেটা জেড অক্ষের দিকে আছে সেটা হচ্ছে সি। এটা হচ্ছে এজ লেন্থ একক কোষের। আর এর যে এজ লেন্থ তার বিপরীত দিকের যে কোণটা সেটাকে আমরা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল বলবো, সেটাকে আলফা দ্বারা সূচনা করি। যেটা বি যেটা হচ্ছে সেটাকে বি যে এজ লেন্থ আছে তার বিপরীত দিকের যে কোণটা সেটাকে বিটা দ্বারা সূচনা করি। আর যেটা সি যে এজ লেন্থ হচ্ছে তার যে বিপরীত দিকে যে কোণটা আছে এটাকে আমরা গামা দ্বারা সূচনা করি। নিশ্চয়ই বুঝতে পারলে? তো এই হচ্ছে এজ লেন্থ। তোমরা নিজের মতো করে আঁকবে। যেমন ধরো এখানে যেটা আমি এঁকেছিলাম, তো এই যে দেখো এইখানে যেটা আমি দেখতে পাচ্ছি, তো দেখো এইখানটা এরকমভাবে তোমরা আঁকতে পারবে। এইগুলো সব হচ্ছে এজ লেন্থ, এইগুলো হচ্ছে এজ লেন্থ। আর এই বিপরীত দিকের যে অ্যাঙ্গেলগুলো এগুলোকে আমরা বলবো ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। এবার তোমরা এই দিকে ঘুরিয়ে করতে পারো, এই দিকে ঘুরিয়ে করতে পারো, যেদিকে খুশি করতে পারো। এবার দেখো যেটা আমরা করবো সেটা হচ্ছে কেলাসের শ্রেণীবিভাগ। কেলাসকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। তো কেলাসকে কয় ভাগে ভাগ করতে পারি এর একটা শর্ট ট্রিক্স আছে। কেলাসকে আমরা মূলত কীরকমভাবে ভাগ করতে পারি, তাহলে কিনারা দৈর্ঘ্য মানে এজ লেন্থ আমরা কি বলেছি, একক কোষে কিনারা দৈর্ঘ্য, একক কোষগুলোকে দেখাতে কিনারা দৈর্ঘ্য ABC, আর কিনারাগুলির মধ্যবর্তী কোণ ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলটা আলফা বিটা গামার মাধ্যমে আমরা এই কেলাসকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এই কেলাসকে কয়েকটা ভাগে, মূলত 7টা ভাগে ভাগ করতে পারি। এই 7টা ভাগটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা এটাকে এরকমভাবে করে নেবে। প্রথমে এই কোডটা এরকমভাবে করবে, সিটম HRT, সিটম, এখানে দেখো সিটম আমি লিখে দিচ্ছি, সিটম HRT এটা লিখে নেবে। এই 7টা শ্রেণীবিভাগ। এখানে সি ফর বসাবে কিউবিক, এখানে বসাবে
কিউবিক মানে ঘনকাকার। টি ফর এখানে বসাবে টেট্রাগোনাল, টি ফর এখানে বসাবে টেট্রাগোনাল, টেট্রাগোনাল। তোমরা প্রথমে সিটম এই চারটি লিখে নিলে তারপর এরকমভাবে বসাবে। এটাই শর্ট ট্রিক্স, এটাই তোমাদের মনে করে রাখতে হবে। ও ফর তোমরা বসাবে অর্থরম্বিক, ও ফর বসাবে অর্থরম্বিক, অর্থরম্বিক। এম ফর তোমরা বসাবে মোনোক্লিনিক, এম ফর বসাবে মোনোক্লিনিক, মোনোক্লিনিক, ঠিক আছে। এইচ ফর বসাবে হেক্সাগোনাল, এইচ ফর বসাবে হেক্সাগোনাল। আর ফর বসাবে রম্বিক বা রম্বোহেড্রালও বলে অনেকে, রম্বিক, রম্বিক। আর টি ফর বসাবে ট্রাইক্লিনিক, ট্রাইক্লিনিক, ঠিক আছে। এরকমভাবে লিখে নিলে এরপর দেখো এখানে কিনারা দৈর্ঘ্য, এই কিউবিকের যে কিনারা দৈর্ঘ্যটা, এই কিউবিকের কিনারা দৈর্ঘ্যটা তোমার তো এখানে কিনারা দৈর্ঘ্যটাকে তো এ বি সি এটা আছে, আর ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলটা কি আলফা বিটা গামা এটা আছে। এবার এদের দেখো বৈশিষ্ট্যগুলো দেখো যে এখানে কিউবিকের মধ্যে কি হয়, কিউবিকের মধ্যে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি হয়, মানে কিনারা দৈর্ঘ্যগুলো সবই এক হয়। এবং আলফা বিটা গামা, আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, এটা একদম নিশ্চিত, ঠিক আছে। আলফা বিটা গামা 90 ডিগ্রি হচ্ছে। এরপর দেখো তুমি কি করছো, তুমি এই প্রথম তিনটেতেই আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা এটা 90 ডিগ্রি করে দাও, আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা এটাও 90 ডিগ্রি করে দাও। এবার দেখো এইখানটা আমি কীরকম চেঞ্জ করছি, এখানটা টেট্রাগোনালে এ ইজ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি এটা করে দাও। অর্থরম্বিকে কি করবে, অর্থরম্বিকে তুমি যেটা করবে সেটা হচ্ছে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, এই মেশিনের মতোই তুমি এইটা করে দাও। এবার তুমি যে এই দিকটা লিখলে এইটাকে ঠিক উল্টো দিকে বসাও, মানে এইটা ঠিক উল্টো দিক থেকে বসাও, মানে এটা তুমি আবার করো এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি এটা বসালে এবার কি আসছে এইটা, এটা বসিয়ে দাও এখানে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, তারপরে কি আসছে দেখো এইটা আসছে, এটা বসিয়ে দাও এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। আর ট্রাইক্লিনিকের ক্ষেত্রে তুমি যেরকম একদম নর্মাল এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি এটা বসিয়ে দাও। তার মানে তুমি এইটা লিখে ঠিক এইটাকে ঠিক উল্টে দিচ্ছ, উল্টে দিলে তুমি এই জিনিসগুলো পেয়ে যাচ্ছ। আর ট্রাইক্লিনিকের ক্ষেত্রে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি এটা চলে আসছে। এবার অ্যাঙ্গেলের ক্ষেত্রে দেখো এই মোনোক্লিনিকের যে অ্যাঙ্গেলটা, সেই মোনোক্লিনিকের অ্যাঙ্গেলটা হচ্ছে, এবার এটা তো হয়ে গেছে আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আর গামা ইজ ইকুয়াল টু গামা, তোমার এটা হচ্ছে মোনোক্লিনিকের ক্ষেত্রে গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, নট ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার তোমার হেক্সাগোনাল, হেক্সাগোনালে কি হবে, হেক্সাগোনালে যেটা হচ্ছে এটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আর গামা হচ্ছে এখানে 120 ডিগ্রি, গামা 120 ডিগ্রি, ঠিক আছে। এটা করবে। এবার দেখো রম্বিকে কি হবে, রম্বিকে হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। আর ট্রাইক্লিনিকে কি হবে আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এই হচ্ছে এদের শ্রেণীবিভাগটা, এরকমভাবে কিন্তু তোমাদের করতে হবে। তো দেখো এইটা তোমাদের এইরকমভাবে করতে হবে, এটা খুব সোজা। এখানে প্রথমে তিনটে তো আলফা বিটা গামা এরকম 90 ডিগ্রি লিখে দেবে, তারপর এইটাকে এইরকমভাবে লিখবে, তারপর এইটাকে এরকমভাবে লিখবে এবং এইটা হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমরা 7টা যে ক্লাসে শ্রেণীবিভাগ করতে পারি উইথ দ্য হেল্প অফ এজ লেন্থ অ্যান্ড ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। তো এরকমভাবে তোমাদের করতে হবে। তোমাদের এটা জিজ্ঞাসা করবে, এই ধরনের বৈশিষ্ট্যটা জিজ্ঞাসা করবে বলবে এটা কোন ধরনের একক কোষ, কোন ধরনের ক্লাসের বৈশিষ্ট্য, তোমার তখন উত্তর দিতে হবে এইগুলো। এবার দেখো এইখানে যেটা এক্সাম্পলগুলো করবে, এই ঘনকাকার একক কোষের এক্সাম্পল করবে। ঘনকাকার মানে কিউবিক, এটা আমি প্রথমে করেছি।
এই ঘনকাকার একক কোষের এক্সাম্পলের মধ্যে সোডিয়াম ক্লোরাইড, হিরে, কপার এগুলো করবে। আর যে এক্সাম্পল করবে সেটা হচ্ছে হেক্সাগোনাল। এই যে হেক্সাগোনাল যেটা আছে দেখো, হেক্সাগোনাল যে এটা পাচ্ছ, হেক্সাগোনালের এক্সাম্পলগুলো করবে, কারণ এইগুলোই পরীক্ষায় পড়ে। জিঙ্ক অক্সাইড, গ্রাফাইট, বরফ, ক্যাডমিয়াম সালফাইড, AgI, PbI2 এগুলো হচ্ছে এই হেক্সাগোনাল বা ষড়তলীয় এদের এক্সাম্পল। এই এক্সাম্পলটা করবে, তো এইগুলোভাবে তোমরা করবে। এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো এখানে কয়েকটা কথা বলেছে যে এখানে কোনটা সব থেকে বেশি অপ্রতিসম। এই ক্লাসগুলো যেগুলো আমি কেটেছি, অপ্রতিসম দেখো সব থেকে কোনটা হবে, এই ট্রাইক্লিনিকটা সব থেকে বেশি অপ্রতিসম মানে দেখো এর সবটাই কিন্তু আনসিমেট্রিক্যাল, এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, অর্থাৎ এজ লেন্থগুলো সবই কিন্তু মিলছে না, বা আলফা নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি নট ইকুয়াল টু 90 ডিগ্রি, কিছুই মিলছে না। সুতরাং এটা হচ্ছে সব থেকে বেশি অপ্রতিসম, সেই কথাটাই বলেছে যে ট্রাইক্লিনিক ক্লাস হলো সব থেকে বেশি অপ্রতিসম, কারণ এদের মধ্যে এগুলো সবগুলো অসমান। সব থেকে বেশি প্রতিসম কোনটা, ঘনকাকারের মধ্যে আমি করেছি দেখো সব থেকে বেশি সিমেট্রিক্যাল। ঘনকাকারের মধ্যে আমি এটা করেছি যে A = B = C, আলফা = বিটা = গামা = 90 ডিগ্রি। সুতরাং কিউবিকটা হচ্ছে সব থেকে বেশি প্রতিসম, মানে সব দিকটাই প্রায় একই আছে। আর ট্রাইক্লিনিকটা যেটা সব থেকে নিচে সেটা সব থেকে বেশি অপ্রতিসম। খুব ভালো করে এটা করবে। এরপরে দেখো যেটা আমরা করবো সেটা হচ্ছে ব্র্যাভিয়াস ল্যাটিস। তো ব্র্যাভিয়াস ল্যাটিস হচ্ছে, এবার আমরা তো 7 রকমের তো আমরা কেলাস পেয়েছি, 7 রকমের কেলাস আর 4টে বিভিন্ন ধরনের একক কোষ, এটা মিলিয়ে আমরা মোট 14টা বিভিন্ন ধরনের কেলাস জালক বা ল্যাটিস বিন্যাস পাই। এগুলোকে ব্র্যাভিয়াস ল্যাটিস বলে। এই ব্র্যাভিয়াস ল্যাটিসের মধ্যে 14টা ব্র্যাভিয়াস ল্যাটিস কিন্তু আমরা পাচ্ছি। এই 14টা ব্র্যাভিয়াস ল্যাটিস আমরা কীভাবে আলোচনা করব, দেখো এইখানে তোমরা এই যে আমি এই যে ছকটা করেছি, এই ছকের মধ্যে তোমরা এখানে সরল এটা লিখে দেবে, এটা সরল পৃষ্ঠ, দেহ এবং প্রান্ত, এই 4টে এরকমভাবে লিখে দিলে। এবার দেখো এই যে 7টা ক্লাসের ভাগ পাচ্ছ, আর সরল পৃষ্ঠ, দেহ, প্রান্ত এটা হচ্ছে একক কোষের শ্রেণীবিভাগ। এদের মধ্যে এইটা ভাগ করে আমরা 14 ধরনের ল্যাটিস পেতে পারি, এটাকে আমরা বলবো ব্র্যাভিয়াস ল্যাটিস। দেখো সিম্পলটা সবের মধ্যেই থাকবে, এটার মধ্যেও থাকবে, 7টার মধ্যেই সিম্পল থাকবে, 2, 3, 4 সবার মধ্যেই সিম্পলটা থাকবে, সরল একক কোষটা সবার মধ্যেই থাকবে। পৃষ্ঠটা থাকবে 1 আর 3-এ। তুমি পৃষ্ঠটা থাকবে কোনটা, 1 এবং 3। 1 এবং 3 মানে কি, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ কোনটার মধ্যে থাকবে, কিউবিক। 1-এ আছে কিউবিক আর 3-এ আছে অর্থরম্বিক। এই 3-এর মধ্যে পৃষ্ঠ কেন্দ্রিক একক কোষটা থাকবে। দেহকেন্দ্রিক একক কোষ কোনগুলো থাকবে, দেহকেন্দ্রিক প্রথম 3টেতে, অর্থাৎ 1, 2, 3। প্রথম 3টে কি আছে, কিউবিক, টেট্রাগোনাল এবং অর্থরম্বিকে এই দেহকেন্দ্রিক একক কোষ থাকবে। আর প্রান্তকেন্দ্রিক থাকবে 3 এবং 4-এ। এখানে 3 প্রান্তকেন্দ্রিক থাকবে, 3 তুমি করে দাও, 3 এবং 4 নম্বরে করে দাও। 4 নম্বরে কে আছে, 3 এবং 4। 3 নম্বরে আছে অর্থরম্বিক এবং 4 নম্বরে আছে মনোক্লিনিক। এটাতে এই প্রান্তকেন্দ্রিক একক কোষ থাকবে। এইভাবে দেখো আমরা 7 ধরনের ল্যাটিস স্ট্রাকচার পেতে পারি, 7 ধরনের মানে কেলাস এবং এই সরল পৃষ্ঠ, দেহ, প্রান্ত যে একক কোষ মিলিয়ে 14 ধরনের আমরা ল্যাটিস স্ট্রাকচার পাই। 14 ধরনের ল্যাটিস স্ট্রাকচারের মধ্যে দেখো 14টা হয়ে গেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তো এইভাবেই কিন্তু এই ছকটা তোমাদের মনে রাখতে হবে। এই ছকটা মনে রাখলেই তোমাদের কিন্তু এখানের সংক্রান্ত যাবতীয় কোশ্চেন তোমরা কিন্তু পেরে যাবে। সুতরাং এইরকমভাবেই তোমরা এই দিকটা মনে রাখবে, আর এদিকে যেগুলো আছে সেগুলোকে এরকমভাবেই ছকটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই ছকটা এরকমভাবেই করতে হবে। এবার দেখো এখানে আমাদের কয়েকটা প্রশ্ন দেখো কি বলেছে। একক কোষ কাকে বলে, সেই বেসিক প্যাটার্ন, যে বেসিক প্যাটার্ন ক্লাসের মধ্যে থাকা সেই বেসিক প্যাটার্ন যাকে ত্রিমাত্রিক দেশে বিন্যস্ত করলে আমরা মূল ক্লাসটাকে পাই তাকে একক কোষ বলবো। একক কোষের বৈশিষ্ট্যমূলক রাশি কি, একক কোষের বৈশিষ্ট্যমূলক রাশি হচ্ছে এজ লেন্থ এবং ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। এটা করবে। বিভিন্ন ধরনের ক্লাসগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, বিভিন্ন ধরনের ক্লাসগুলিকে 7টি শ্রেণীতে ভাগ করা যায়, এবং সেগুলো কি কি, আমি ওই যে একটা কোড বললাম সিটম HRT, এই সিটম HRT কিন্তু আমরা পাবো।
এবার দেখো কোন শ্রেণীর ক্লাসের ক্ষেত্রে এইটা এরকম প্রশ্নই তোমাদের কিন্তু পরীক্ষায় পড়ে যে কোন শ্রেণীর ক্লাসের ক্ষেত্রে এ ইজুকাল টু বি ইজুকাল টু সি আলফা এ ইজুকাল টু বি ইজুকাল টু সি, এটা কোন শ্রেণীর ক্লাসের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। দেখো এখানে তোমরা এই ছকটার মধ্যেই সবটা পেয়েছো যে কোন শ্রেণীর ক্লাসের ক্ষেত্রে এ ইজুকাল টু বি ইজুকাল টু সি, এটা কিউবিকে পাচ্ছ আর রম্বিকে পাচ্ছ। তো কিউবিক এবং রম্বিকের ক্ষেত্রে এ ইজুকাল টু বি ইজুকাল টু সি, এই ছকটা তোমাদের করে নিতে হবে। তারপর বলে যে দেখো এখানে কোন শ্রেণীর ক্লাসের ক্ষেত্রে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। দেখো এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি কার মধ্যে পাচ্ছি, এই অর্থরম্বিকে পাচ্ছি এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, মনোক্লিনিকে পাচ্ছি এবং ট্রাইক্লিনিকে পাচ্ছি। অর্থরম্বিকে পাচ্ছি, মনোক্লিনিকে পাচ্ছি এবং ট্রাইক্লিনিকে পাচ্ছি এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। সুতরাং তোমাদের এরকমভাবেই এটাকে করতে হবে। এছাড়াও দেখো আরও একটা প্রশ্ন আছে যে কোন শ্রেণীর ক্লাসের ক্ষেত্রে আলফা ইজুকাল টু বিটা ইজুকাল টু গামা, তোমাকে ছকটা পাশাপাশি রাখতে হবে ইজুকাল টু 90 ডিগ্রি। দেখো এক্ষেত্রে আলফা ইজুকাল টু বিটা ইজুকাল টু গামা ইজুকাল টু 90 ডিগ্রি আমরা কোন ক্ষেত্রে পাচ্ছি, দেখো প্রথম তিনটেতেই পাচ্ছি কিউবিক, টেট্রাগোনাল এবং অর্থরম্বিক, এই তিনটেতেই পাচ্ছি। আলফা ইজুকাল টু বিটা ইজুকাল টু গামা, সেটাই তো বলেছে ইজুকাল টু 90 ডিগ্রি, এটাই বলেছে। আর তারপর বলেছে আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা কেবলমাত্র আমরা একটার ক্ষেত্রেই পাচ্ছি, সেটা হচ্ছে ট্রাইক্লিনিক, সব থেকে অপ্রতিসম যেটা। দেখো এইটা ট্রাইক্লিনিকের ক্ষেত্রেই পাচ্ছি আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং এটা করবে। এবার দেখো তারপরে প্রশ্ন বলেছে যে কোন শ্রেণীর ক্লাসের ক্ষেত্রে সরল দেহ পৃষ্ঠ ও প্রান্তকেন্দ্রিক একক কোষ থাকে। তো দেখো আমাদের এই ছকটার মাধ্যমে আমরা এটা করেছি যে সরল পৃষ্ঠ প্রান্ত এবং দেহ সব ধরনের একক কোষ কোন শ্রেণীর ক্লাসে থাকে। দেখো এইটার মধ্যে পড়েছে 1 2 3 4, এই চার নম্বরে কী আছে দেখো অর্থরম্বিক। সুতরাং অর্থরম্বিক ক্লাসের ক্ষেত্রে আমরা সরল একক কোষ পৃষ্ঠ এবং আমরা সরল পৃষ্ঠ আমরা দেহ এবং প্রান্ত, এটা আমরা কিন্তু পাচ্ছি অর্থরম্বিকের ক্ষেত্রে। সুতরাং এখানে 1 2 3 নম্বরে আমরা পাচ্ছি অর্থরম্বিক, এটার ক্ষেত্রে আমরা তিনটেই পাচ্ছি, অর্থাৎ এটার উত্তর হবে অর্থরম্বিক। কোন শ্রেণীর ক্লাসের ক্ষেত্রে সরল দেহ পৃষ্ঠ প্রান্তকেন্দ্রিক একক কোষ থাকে, অর্থরম্বিক। আচ্ছা এরপরে দেখো যে কোন শ্রেণীর ক্লাসের ক্ষেত্রে সরল দেহ এবং পৃষ্ঠ এই তিনটে আছে, সরল দেহ এবং পৃষ্ঠ এই তিনটে আছে। দেখো সরল দেহ পৃষ্ঠ কোনখানে দাগটা পড়েছে, এই 1 নম্বরে দাগ পড়েছে সরল পৃষ্ঠ দেহ। 1 নম্বরে কে ছিল, কিউবিক। সুতরাং এই কিউবিক অর্থাৎ ঘনকাকার একক কোষে সরল দেহ এবং পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ আছে, এটা হয়েছে। কোন শ্রেণীর ক্লাসের ক্ষেত্রে সরল দেহ পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ থাকে, ঘনকাকার কেলাস দ্বারা গঠিত একটি যৌগ এবং একটি মৌল উদাহরণ। আমি তোমাদের এর আগেই বলেছি ঘনকাকার একক কোষ মানে কিউবিক একক কোষের দ্বারা গঠিত একটি যৌগ কি। দেখো যৌগ বলেছে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে ঘনকাকার। আর একটা মৌল যদি বলো তাহলে হচ্ছে কপার, এটা খুব ভালো করে মনে রাখবে। ঘনকাকার একক কোষ দ্বারা গঠিত একটি যৌগ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর মৌল হচ্ছে কপার। আর কি বলেছে দেখো হেক্সাগোনাল ক্লাস দ্বারা গঠিত একটি যৌগ একটি মৌল উদাহরণ দাও। হেক্সাগোনালটাও তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। হেক্সাগোনালের একটা যৌগের উদাহরণ হচ্ছে জিঙ্ক অক্সাইড, আর মৌলের উদাহরণ তুমি বলতে পারো গ্রাফাইট। তো এটা হচ্ছে হেক্সাগোনাল এর উদাহরণ। সুতরাং এই যে ছকটা আমি করলাম, এই ছকটাকে তোমরা খুব ভালো করে বারবার ধরে দেখে এই ছকটা খুব ভালো করে করো। সিটম HRT এইটা হচ্ছে ক্লাসের শ্রেণীবিভাগ করার একটা গুরুত্বপূর্ণ জায়গা। এটা একটা তো দেরি লাগবে, কিন্তু যদি একবার প্র্যাকটিস হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি এটা কিন্তু তোমরা করে ফেলতে পারবে। সুতরাং এইটা খুব ভালো করে করো। এরপরে আমি এর পরের এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসছি, ততক্ষণ তোমরা এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো। ভিডিও কেমন লাগছে সেটা একটু জানিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবে। এর পরের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসছি। তোমরা সবাই ভালো থেকো।